মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানির দাম বাড়ার শঙ্কায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল কেনার হিড়িক পড়েছে। ট্যাঙ্ক পূর্ণ করে তেল নিচ্ছেন অনেকেই। ক্রেতাদের চাপে অনেক পাম্প মালিক জ্বালানি বিক্রি সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে। আর এই সুযোগে অনেক পাম্প মালিক জ্বালানির দাম লিটারে 2 থেকে 3 টাকা বাড়িয়ে দিয়েছেন। দর্শক, প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। তেলের দাম বাড়ার শঙ্কায় শুক্রবার সকাল থেকে দেশের পাম্পগুলোতে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো তেল না পেয়ে চালকদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। ক্রেতারা জানান, অধিকাংশ পাম্পে মোটরসাইকেলের জন্য 500 টাকার বেশি তেল পাওয়া যাচ্ছে না। বিভিন্ন তেল পাম্প আসলে বন্ধ করে দিয়েছে, এই কারণে মানুষের মনে একটা আতঙ্ক। জনগণ মনে করছে যে তেল সামনে পাওয়া যাবে কিনা, এই জন্য যার যার মতো নিয়ে নিচ্ছে, এতে সংকট আরো ঘনীভূত হচ্ছে। পাবলিক বলতেছে তেল নাই, বিভিন্ন জায়গায় তেল বন্ধ হয়ে যাবে, এই বিষয়ে আসলে ওইরকম কোনো কিছু না। আমি হয়তো চলে এসেছি, হয়তো আমি না আসলে হয়তো আমি 2 দিন পর আসলে হয়তো আমি তেল পাবো না, এই ভয়ে আমি আজকে কিছু তেল নেওয়ার জন্য চলে এসেছি পাম্পে। পাম্পের কর্মীরা জানান, আপাতত তেল সংকটের কোনো শঙ্কা না থাকলেও গুজবে বিশ্বাস করে যেভাবে পারছেন তেল মজুত করার চেষ্টা করছেন। একটা গাড়ি তেল নিয়ে এসে আবার একটা গাড়ি খালি করে গাড়ি কিনে নিয়ে আবার এই গাড়িটা আইতেছে। আমরা যে ফাব্রিক গুলা আপনার এই যে তেল শেষ, তেল আর পাবে না, এই কথাটা শুনে যারা 100 টাকার তেল নিত তারাও টাঙ্কি লোড করে নিয়ে যাচ্ছে। মানুষ এত অস্থির হয়ে গেছে, এটা আমরা বুঝলাম না। তেল পর্যটনের তেল আছে আমাদের, মানুষ কেন এরকম করছে আমরা এটাই জানলাম না। পাম্প কর্মীরা আরো জানান, সবাই বাড়ি থেকে বালতি, বোতল, ড্রাম যে যা পারছেন নিয়ে আসছেন। তাই বাধ্য হয়ে বেশিরভাগ পাম্পেই এখন ঝুলছে নোটিশ, এখানে বোতল বা কন্টেনারে জ্বালানি দেয়া হয় না। কাস্টমার বাড়ির থেকে বালতি নিয়ে আসতেছে, ট্যাগ নিয়ে আসতেছে। বাংলাদেশে অভাব পড়ে নাই, তেল আছে অজস্র। 2 দিন বন্ধর কারণে এই ঝামেলাটা চলতেছে আমাদের। লোকের এত প্রেসার যে তেল আমার আর মাত্র 1 ঘন্টা মতো সাপোর্ট দিতে পারবো, তারপর তেল শেষ হয়ে যাবে। কিন্তু সেখানে রবিবার পর্যন্ত থাকার কথা ছিল। লোকের এত প্রেসার যে আমরা আসলে কন্ট্রোল করতে পারতেছি না। এই মাসে প্রতি লিটার অকটেন 120 টাকা, পেট্রোল 116 টাকা, ডিজেল 100 টাকা এবং কেরোসিন 112 টাকা দরে নির্ধারিত পাম্পগুলোতে বিক্রি হচ্ছে। বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও বাংলাদেশে এই মাসের জন্য নির্ধারিত এই মূল্যেই গ্রাহকরা জ্বালানি সংগ্রহ করতে পারছেন। আল ইমরান, 71। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে জ্বালানি সংকটের গুজব ছড়িয়ে পড়ায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল কিনতে ক্রেতার অস্বাভাবিক ভিড় দেখা গেছে। কোনো কোনো পাম্পে তেল থাকা সত্ত্বেও বন্ধ করে দেয়া হয় পাম্প। এতে ভোগান্তিতে পড়েন চালকরা। বেশিরভাগ পাম্প মালিক বলছেন, সরবরাহ স্বাভাবিক রয়েছে, জ্বালানি সংকট সৃষ্টির মতো পরিস্থিতি এখনো হয়নি। ঢাকা ঘুরে আরো জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। জ্বালানি থাকা সত্ত্বেও পাম্প বন্ধ রাখায় মোটরসাইকেল চালকদের সাথে পাম্প কর্মচারীদের বাকবিতণ্ডা। তেল মজুদ শেষ বলে বেগম রোকেয়া সরণির হাসান ফিলিং সেন্টার বন্ধ থাকে ঘন্টার পর ঘন্টা। এক পর্যায়ে চালকরা তেল আছে বলে চ্যালেঞ্জ করলে খুলে দেওয়া হয় পাম্প। আপনারা বলেছেন যে তেল নেই, মজুদ নেই, এখন কোথা থেকে তেল আসলো? তেল যে পরিমাণ আছে আসলে অত পরিমাণ নাই, ধরেন আপনার 1-150 লিটার আছে আর কি। কিছুক্ষণ পর দেওয়ার পরে কি আবারও বন্ধ করে দিবেন? 1-150 লিটার শেষ হওয়ার পরে আবার বন্ধ করে দিতে হবে। সকাল থেকে 2 ঘন্টা হয়েছে সিরিয়ালে ছিলাম, যা চাচ্ছি তাই দিচ্ছে, কোনো সমস্যা হয় নাই। এখন এখানে এসে দেখি যে তেল দেওয়া বন্ধ করছে। এখন এদের রিজার্ভে আছে নাকি রিজার্ভে নেই, এটা তো ওই আল্লাহ জানে আর ওই ফিল্ম স্টেশনের মালিক জানে। আমি তো তেজগাঁ পাম্পে গেলাম, ওখানে লম্বা লাইন পাইলাম না, পরে এখানে আসলাম, এখানেও তো পাইলাম না। আমরা তো পাঠাও চালাই, জীবিকা নির্বাহ করি, এখন তেল না পাইলে তো ফ্যামিলি সমস্যা হয়ে যাবে। এ পাম্পের একটু সামনেই সোবহান ফিলিং স্টেশন, সেখানেও একই চিত্র। গাড়িতে তেল না পেয়ে ভোগান্তির মুখে পড়েন চালকরা। এমন চিত্র ছিল ঢাকার বেশিরভাগ জ্বালানি পাম্পে। 12টা বাজার অনেক আগেই ওনারা বলছে যে আমাদের জন্য বিরতি, আমরা 2টা থেকে তেল দিব। এখন তার আগে দিবেন, এখন ওনারা আগে থেকে বলে নাই কেন? আমরা যখন ওই পাশে সিরিয়াল হয়ে গেছে তখনই ওনারা বলতো যে এখানে বন্ধ, এরপরে আর দিব না। বিজয় সরণির একটি পাম্পে দেখা যায় গাড়িগুলোর লম্বা সারি। একই রকম দৃশ্য ছিল অন্যান্য পাম্পেও। কোথাও কোথাও সেই দীর্ঘ লাইন ছড়িয়ে পড়ে মূল সড়ক পর্যন্ত। আমি সকাল থেকে 3টা পাম্পে গেছি এবং তেল থাকা সত্ত্বেও ওনারা তেল দিচ্ছে না। মতিঝিলের বেশ কয়েকটা পাম্পে আমি গিয়ে আমার বাসার সামনে থেকে গিয়ে আমি না পেয়ে আমি ট্রাস্টে এসেছি। 2880 টাকার তেল নিলাম, ফুল ট্যাঙ্কি, কোনো লিমিট নাই। সরকার থেকে বলা হয়েছে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে, আতঙ্কে অতিরিক্ত তেল মজুত করার কোনো কারণ নেই। মোহাইমিনুল খান অপু,
71, ঢাকা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটের ভয়ে রাজধানীর বহু বাস কাউন্টারে আগাম টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু কাউন্টারে টিকিট বিক্রি হলেও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। তবে অনলাইনেও আগাম ট্রেনের টিকিট বিক্রি স্বাভাবিক রয়েছে। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। হাকডাক দিয়ে রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ডের কিছু কাউন্টারে চলছে চতুর্থ দিনের মতো ঈদ উল ফিতরের আগাম টিকিট বিক্রি। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে তেলের সংকট হতে পারে এমন আশঙ্কায় বেশিরভাগ বাস কাউন্টারই বন্ধ রেখেছে আগাম টিকিট বিক্রি। কিছু কাউন্টারে আগাম টিকিট বিক্রি হলেও বাড়তি দাম, অনলাইনে টিকিট সংকট সহ নানা অভিযোগ আনছে যাত্রীরা। একটু বেশি নিচ্ছে, এটা একটু বিভ্রান্তি লাগছে যে কেন এটা করছে, তারা তেলের জন্য করতেছে না কিসের জন্য এটা কিছু বলতেছে না। 600 টাকার মতো ছিল, এখন 100 টাকা 750 টাকা হয়েছে। আমি আসার পরে আসলে তেল সংকটের কথা কয়েকটা কাউন্টারে শুনেছি, হ্যাঁ, এবং আমি টিকিটের কথা এইভাবে বলা হয়েছিল যে ওই দিনকে আপনি টিকিট নাও পেতে পারেন। যাত্রীদের এসব অভিযোগ অস্বীকার করছে বাস কর্তৃপক্ষ। বলছে সরকার নির্ধারিত দামেই রাখা হচ্ছে টিকিটের দাম। প্রত্যেকটা কাউন্টারের সামনে একটা করে চার্ট থাকে, এই চার্টের অনুযায়ী ভাড়াই নেওয়া হবে, এর থেকে 1 টাকাও বেশি নেওয়া হবে। প্রতি গাড়িতে 30 লিটার 40 লিটার তেল কম দিচ্ছে। এই 30-40 লিটার কম দিলে আমাদের তো ঘাটতি হয়ে যাচ্ছে, ঈদের আগে আমাদের আরো ঘাটতি হয়ে যাবে। দেখা গেল আমার তেলের সংকট, আমার গাড়ি যাবে না, তখন তো যাত্রী আমার অবস্থা খারাপ করে দিবে। ওই কিন্তু মানবে না যে টিকিট বেশি টাকা এই দিয়ে গাড়ি দিয়ে। এদিকে শুক্রবারেও ধারাবাহিকভাবে 2 ধাপে ভাগ করে চলছে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের জন্য 16 মার্চের ট্রেনের টিকিট বিক্রি। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। নতুন সরকার দায়িত্ব নিয়েই কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, যা মানুষের কল্যাণে কাজ করছে এবং দেশের অর্থনীতি গতিশীল হচ্ছে বলে মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় 5 দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে বলে আশ্বস্ত করেন তিনি। মোহন ইসলামের প্রতিবেদন। প্রায় 1.5 বছর পর জাতীয় পাট দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবার পাট বীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণা, সেরা চাষি সহ 12 ক্যাটাগরিতে 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন তিনি। অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, বন্ধ থাকা মিলগুলোকে ইজারার মাধ্যমে সচল করা হচ্ছে। বিজিএমসির নিয়ন্ত্রণাধীন 20টি মিল হতে ইতিমধ্যে 14টি মিলের ইজারা চুক্তি সম্পন্ন হয়েছে। 6টি মিলের ইজারা কার্যক্রম চলমান রয়েছে। ইজারাকৃত 14টি মিলের মধ্যে 9টি মিল উৎপাদন কার্যক্রম শুরু করেছে। মন্ত্রী জানান, পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে এরই মধ্যে সরকার কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আমাকে এবং আমার সহকর্মীকে, এই পাট শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার গুরু দায়িত্ব আমাদের হাতে ন্যস্ত করেছে। ইনশাল্লাহ তার এই বিশ্বাসের মর্যাদা রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। বক্তব্যে রাষ্ট্রপতি জানান, বিএনপি সরকারের নিয়ে বেশ কিছু উদ্যোগ অর্থনীতিতে গতি বাড়াচ্ছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্তে 11 লাখের বেশি কৃষক সরাসরি লাভবান হয়েছে। এতে পাট সহ কৃষি খাত ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে, উৎপাদন বৃদ্ধি পাবে। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার জনগণের পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি। আপনারা আপনাদের ভোটে নির্বাচিত সরকার সর্বদা আপনাদের পাশেই আছে। সোনালী আঁশের ঐতিহ্যকে ধারণ করে পরিবেশ বান্ধব, টেকসই, উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব। জাতীয় পাট দিবসে এটি হোক আমাদের অঙ্গীকার। নতুন বাস্তবতায় পাট খাত সম্ভাবনা নতুন দুয়ার খুলে দিয়েছে উল্লেখ করে এই খাতে নজর দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। দেশের সকল পাট কলের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কাঁচা পাটের চাহিদা ও যোগান এবং রপ্তানি বাজারের চ্যালেঞ্জসমূহ অন্তর্ভুক্ত করে আধুনিক কর্মসূচি ও একটি সমন্বিত তথ্য ব্যবস্থা গড়ে তোলা খুবই প্রয়োজন। পাট শিল্পের প্রসারে তরুণদের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে শিল্পকলা একাডেমিতে 9 দিনের পাট ও পাটজাত পণ্য মেলার উদ্বোধন ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মোহন ইসলাম, 71, ঢাকা।
প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজ সহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে বিএনপি আয়োজিত 2 দিনের কর্মশালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও চেয়ারম্যান তারেক রহমান। রাজধানী গুলশানে কার্যালয়ে সকাল থেকে চলছে এই আয়োজন। প্রথম দিন 2টি সেশনে অনুষ্ঠিত হচ্ছে এই কর্মশালা। সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা। মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল 2:30টায়, যা চলবে 4:30 পর্যন্ত। এতে অংশ নেবেন রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্যরা। এদিকে প্রথম সেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার বিধান নেই। তিনি আরও বলেন, রেওয়াজ অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। ডেপুটি স্পিকার তাদের পক্ষ থেকে যেন নির্বাচিত হয় না, প্রত্যাখ্যান করেনি। আমি শুনেছি তাদের একটা লিখিত প্রস্তাব চেয়েছে যে তারা যেন একটা লিখিত প্রস্তাব দেয়। লিখিত প্রস্তাব দেওয়ার মতো কোনো বিধান তো নেই। মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী দলীয় নেতার সাথে কথা বলেছেন। যখন ইফতার মাহফিলে তারা দাওয়াত দিয়েছিলেন, সেখানে গিয়ে আমি উপস্থিত ছিলাম। এই হিসাবে তাদের সেই প্রস্তাবটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। এখানে সবকিছু লিখিত দিতে হবে বা কন্ডিশনাল, তেমন তো নয়। আমরা এটা উদারতা প্রদর্শন করতে চেয়েছিলাম যে আমরা চাই জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি তা এখন থেকেই প্র্যাকটিস করি। ঈদের বন্ধে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম চায় তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। তারা বলছে, মাসখানেক আগে অন্তর্বর্তী সরকারের সময়ে শ্রমিক আন্দোলনের জেরে প্রায় অচল ছিল এই বন্দর। এখন নির্বাচিত সরকারের সময়ে কোনো ইস্যুতেই যেন ঘটনার পুনরাবৃত্তি না হয়। জাহিদুল ইসলামের প্রতিবেদন। নির্ধারিত সময়ের বাইরে কাজ করছেন এই গার্মেন্টস শ্রমিকরা, যদিও বাড়তি কাজের জন্য মজুরি পাবেন তারা। শ্রমিকরা বলছেন, ঈদে তারা ছুটিতে থাকবেন। অন্যদিকে রয়েছে পণ্যের জাহাজীকরণের চাপ। জরুরি শিপমেন্টের কারণে কাজের প্রেশারটা একটু বেশি, আর আমাদের হচ্ছে এরকম প্রেশার হয় না। আমাদের মালিকের কাজের শিপমেন্ট আছে, তাই সামনে এলাকায় একটু ইদারিং এখন আমাদের ওডি করাইতেছে। শিপমেন্ট করতে পারি ঈদের আগে, আমরা সেই চেষ্টাই করবো সবাই মিলে ইনশাল্লাহ। গার্মেন্টস মালিকরা বলছেন, দিনরাত পরিশ্রম করে পণ্য তৈরির পর ঠিক সময়ে জাহাজীকরণ নিয়ে চিন্তা থেকেই যায়। ইলেকশন গেল, মাঝখানে বন্দর স্ট্রাইক গেল, এই সব কিছু মিলে আমরা একটু এবার বাড়তি প্রেশারই পড়ছি। এখন এই ভেসেল মিটানোর জন্য আমাদের প্রচুর ডিউটি করা লাগতেছে। ওভারটাইম করাচ্ছি, 2 ঘন্টা বা 3 ঘন্টা করে করাচ্ছি, সেটা কমপ্লায়েন্সের আওতার ভিতরে রেখেই করাচ্ছি। সেক্ষেত্রে শিপমেন্টগুলো সব ঈদের আগে করতে হবে। রপ্তানিমুখী গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, মালিকদের চিন্তা দূর করতে প্রয়োজন চট্টগ্রাম বন্দরের সুষ্ঠু ব্যবস্থাপনা। রাস্তাঘাট আটকিয়ে পোর্ট বন্ধ করে দাবি দেওয়া উত্থাপন করা উচিত না। চিটাগাং পোর্ট হচ্ছে আমাদের একমাত্র পোর্ট, যেটা আমাদের অর্থনীতির আমি বলতে পারি যে মূল চালিকা শক্তি। তো সেখানে কোনো ধরনের অবস্টাকল তৈরি হোক, এটা আমরা কেউ চাই না। আশা করি এটা হবে না। শিপিং লাইন্সগুলো বলছে, ঈদের সময় সমুদ্রপথে পণ্যের জাহাজীকরণ বাড়ে অন্তত 10%। অ্যাভেলেবল কন্টেইনারও আছে, অ্যাভেলেবল ফিডার ভেসেলও আছে। এই দুটো যেহেতু আছে, প্রত্যেক শিপিং লাইন প্রস্তুত আছে। যতই এক্সপোর্ট হোক সেটা রিসিভ করার জন্য এবং লোড করে জাহাজে তুলে দেওয়ার জন্য আমরাও একইভাবে প্রস্তুত আছি। আকাশপথেও পণ্যের পরিবহনের চাহিদা বাড়ে বলছেন ব্যবসায়ীরা। যে সমস্ত আমাদের আউটলেটগুলো আছে, বিশেষ করে পোর্ট এবং এয়ারপোর্ট এবং বন্দর, সেখানে আমরা আমাদের ওই যে এক্সট্রা আমাদের ফোর্স রেখে দেই, তাদেরকে আমরা ছুটিতে পাঠাই না এই সময় তারা কাজ করার জন্য। তো এই ক্ষেত্রে আমি নিশ্চিত যে এই ব্যবস্থাপনায় কোনো ধরনের ব্যত্যয় হবে না এবারও। ঈদের ছুটিতে আমদানি এবং রপ্তানি স্বাভাবিক রাখতে অন্যান্য সময়ের মতোই 24 ঘন্টা চালু থাকে বন্দরগুলো। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। রাজধানী তুরাগ থানা এলাকার একটি বাড়ির 2য় তলায় আগুনে নারী, শিশু সহ একই পরিবারের 10 জন দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোররাতে কামারপাড়ার বামনারটেক এলাকায় এই ঘটনা ঘটে। গ্যাসের ছিদ্র থেকে বের হওয়া গ্যাস বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে যায় বলে জানায় ফায়ার সার্ভিস ও পুলিশ। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট পৌঁছালে জানতে পারে প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেছেন। দগ্ধ ব্যক্তিদের রাজধানী জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। দর্শক, বিস্তারিত দেখুন প্রতিবেদনে।
শুক্রবার ভোররাতে তুরাগের কামারপাড়ার বামনাটেকের এক বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়েছেন কয়েকজন। আমি তো ওই বিল্ডিংয়ে আসছিলাম, আমি 4 তলায় আসছিলাম। ঘটনা ঘটছিল আপনার 2 তলায়। আমার 4টার দিকে, এরকম 3:45-এর দিকে বিস্ফোরণটা হয়েছিল। ভাই আরেকজন আছে, উনি ছিল বাহিরে প্রবাসে ছিল। পরে আসার পরে আর কি উনি এখানে বেড়াতে আসছিল, বেড়াতে আসার পর উনি ওখানে ছিল, উনি সহ মোট 10 জন আহত হয়েছে আর কি। আত্মীয় স্বজন এবং আশেপাশের মানুষদের ধারণা গ্যাস লিকেজ থেকে ঘটেছে অগ্নিকাণ্ডটি। এত গুরুতরতা পড়ার বাহিরে তারা চিকিৎসা করতেছে, খুব চেষ্টা করতেছে, তারা পরিশ্রম করতেছে অনেক, ঠিক আছে, সবকিছু দিছে, কিন্তু ভাই জ্বালা যন্ত্রণা যেটা হইতেছে, যার হইতেছে সে তো জানে। অবস্থা খুব ক্রিটিক্যাল। খালি এখানে আছে 3 জন, বাকি সব উপরে নিয়ে গেছে। যেটা প্রেগনেন্ট, এটা পুরো শরীর পুড়ে গেছে। প্রেগনেন্ট আছে একজন, ওনার বাচ্চাটা মারা গেছে। বাড়ির 2য় তলার বাসিন্দা রুবেল পেশায় একজন বাইক রাইডার। বাসায় তার অন্তঃসত্ত্বা ছোট বোন সোনিয়া এবং প্রবাসী ভাই ও তাদের পরিবারের সদস্যরা সকলেই দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। ওনাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করেছি। প্রত্যেকেরই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন বার্নের কারণে। পাশাপাশি তাদের প্রত্যেকেরই হচ্ছে যে শ্বাসনালী পোড়া আছে। তো সেই অনুযায়ী আমরা যার যে চিকিৎসা প্রয়োজন সে চিকিৎসা প্রোভাইড করেছি। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন প্রতিটি রোগীর শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা গুরুতর। তবে শতভাগ বার্ন নিয়ে সব থেকে আশঙ্কাজনক পরিস্থিতিতে আছেন 6 মাসের অন্তঃসত্ত্বা সোনিয়া। সর্বোচ্চ যিনি বার্ন হয়েছেন 100%, উনি গর্ভবতী, 6 মাসের অন্তঃসত্ত্বা। তো উনি সবচাইতে ক্রিটিক্যাল এই মুহূর্তে। যারা আসছেন প্রত্যেকেরই ক্রিটিক্যাল কিছু না কিছু ফ্যাক্টরস আছে, ওনার সবচেয়ে বেশি, কারণ উনি শতভাগ পুড়ে গেছেন, সাথে অন্তঃসত্ত্বা, এটা একটা ফ্যাক্টর। দগ্ধদের সুস্থতা কামনায় বার্ন ইনস্টিটিউটে কান্নায় নুয়ে পড়েছেন স্বজনরা। রায়হান কবির, 71, ঢাকা। ঈদযাত্রার বহরে যুক্ত করতে পুরনো লঞ্চগুলোই মেরামত করে দেয়া হচ্ছে নতুন রূপ। কেরানীগঞ্জের শিপইয়ার্ডগুলোতে চলছে সেই কর্মযজ্ঞ। ওয়েল্ডিংয়ের ঝলকানি, হাতুড়ির শব্দ আর রং তুলির আঁচড়ে নতুন চেহারায় যাত্রী পরিবহনে প্রস্তুত লঞ্চগুলো। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এখানে দিনরাত কাজ করছেন শ্রমিকরা। দর্শক, সাগর ফরাজির ক্যামেরায় আরো জানাচ্ছেন সিফাত ফারুকি। ঈদ মানেই নারীর টানে ঘরে ফেরা মানুষের ঢল, আর এই যাত্রায় মানুষের অন্যতম ভরসা লঞ্চ। তাই আগাম প্রস্তুতি হিসেবে কেরানীগঞ্জের শিপইয়ার্ডে চলছে পুরনো লঞ্চ মেরামতের কাজ। কোথাও ইঞ্জিন খুলে সারানো হচ্ছে ত্রুটি, আবার কোথাও চলছে লঞ্চের বডি সংস্কার। ব্যস্ত শ্রমিকরা নতুন করে রং করছেন গোটা লঞ্চ। ঈদযাত্রা নিরাপদ করতে প্রতিটি অংশ খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করছেন কারিগররা। লঞ্চের আর কি ভিতরে যে এগুলো আছে এগুলাতে আমি পরিষ্কার করছি। একজন রং মিস্ত্রি আইসা তারপর আর কি রং দিবে। আগে ওই শেষ কাগজ দিয়ে ঘষা হয়েছে, তারপর মনে করেন যে মেশিন মারার পরে তারপর আর কি এই রং দিতে আসি। লঞ্চ মালিকরা জানালেন ঈদে যাত্রীদের চাপ কয়েক গুণ বেড়ে যায়, তাই আগে থেকেই লঞ্চগুলোকে চলাচলের উপযোগী করতে মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে। ঈদ সামনে রেখে লঞ্চ রিপেয়ারিং, রং টং, বিভিন্ন বানিশের কাজ টুকিটাকি পরিপূর্ণ করে নেই, যেমন ঈদের মধ্যে আমাদের কোনো সমস্যা না হয়। আমাদের যাত্রী সেবায় যাতে গুরুত্ব পায়, যাত্রী সেবার দিকে গুরুত্ব দেওয়ার জন্য এবং নতুন করে রঙের কাজ চলতে আছে এবং টুকিটাকি ভাঙাচুরা এগুলো রিপেয়ারিং কাজ চলতে আছে। নিরাপদ যাত্রা নিশ্চিতে তদারকি বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। তাদের আশা, সব প্রস্তুতি শেষ হলে এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক ও নিরাপদ। এখানে আভ্যন্তরীণভাবে আমাদের নৌ পুলিশ, আমাদের ফাঁড়ির পুলিশ, আমাদের আনসার বাহিনী সবাইকে নিয়ে আমরা চেষ্টা করব, কাজ করে যাব। সেটা হলো যাতে করে কোনো প্রকার যাত্রী হয়রানি না হয়, কুলি হয়রানি না হয়, আইন শৃঙ্খলা জনিত কোনো সমস্যা না হয়, তারপরে আপনার মলম পার্টি বা আপনার ওই হাইজাকার এসব দ্বারা কোনো যাত্রী ক্ষতিগ্রস্ত না, এগুলো আমরা কঠোর মনিটরিং এর মধ্যে রাখবো। সব প্রস্তুতি শেষ হলে ঈদযাত্রায় নৌপথে যাত্রীদের ভোগান্তি হবে না বলে আশা সংশ্লিষ্টদের। ওয়েল্ডিংয়ের ঝলকানি আর শ্রমিকদের কর্মব্যস্ত পদচারণা, থামেনি হাতুড়ির শব্দ, থামেনি রং তুলির আঁচড়। কারণ সামনে ঈদ, আর ঈদ মানেই নারীর টানে হাজারো মানুষের বাড়ি ফেরার গল্প। আর সেই গল্পের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে কেরানীগঞ্জের এই শিপইয়ার্ডগুলো। সিফাত ফারুকি, 71, ঢাকা। বসন্তের শেষে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাদের পূর্বাভাস অনুযায়ী আগামী 9 মার্চ থেকে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে। ওই সময় তাপমাত্রা কমে কিছুটা স্বস্তি পাওয়া গেলেও সূর্য যত উত্তর গোলার্ধে যাবে তাপমাত্রা
ততই বাড়বে। শারমিনীরা রিপোর্ট। ঋতুরাজ বসন্তের আগমন মনে আনন্দ দেয় ঠিকই, কিন্তু বৃষ্টি না হলে তেতে উঠতে থাকে প্রকৃতি। দিন রাতের পার্থক্য কমতে থাকে, তাই মানুষের মধ্যে একটুখানি বৃষ্টির আকাঙ্ক্ষা বাড়তে থাকে। এবার বসন্তের মাঝামাঝি স্বস্তির বার্তা নিয়ে আবহাওয়া অফিস বলছে, প্রি মনসুন বা আগাম বর্ষায় এবার 9 মার্চ থেকে বৃষ্টির স্বস্তি পাবে দেশের উত্তরাঞ্চলের কয়েক জেলা। পর্যায়ক্রমে 10 ও 11 মার্চ রংপুর, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগে বৃষ্টি হবে। 13 আর 14 মার্চ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগে। আগামী 9 তারিখের দিকে আপনার রংপুর বিভাগের উত্তরাঞ্চলে, বিশেষ করে ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং কুড়িগ্রাম এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং 10-11 তারিখে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার পরবর্তীতে 13-14 তারিখের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকেও বৃষ্টিপাতের প্রবণতাটা দেখতে পাবো আমরা। আবহাওয়া অফিস আরও জানায়, এখন দিন আর রাতের দৈর্ঘ্য বাড়বে। প্রতি 24 ঘন্টায় দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে, সেই সাথে সূর্য যত উত্তর গোলার্ধে যাবে তাপমাত্রা ততই বাড়তে থাকবে। উত্তরায়ণের ফলে ধীরে ধীরে দেখা যায় যে টেম্পারেচারটা বাড়তে থাকে। আপনি দেখবেন যে এখন কিন্তু দিন এবং রাতের তাপমাত্রাটা অনেকটাই বাড়তেছে, বিশেষ করে রাত্রেরটা একটু বেশি। আর ফলে দেখা যাচ্ছে যে গরম লাগার অনুভূতিটা বৃদ্ধি পাচ্ছে। গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে 35 আর সর্বনিম্ন কুড়িগ্রামের রাজারহাটে 16 ডিগ্রি সেলসিয়াস। শারমিনীরা, 71, ঢাকা। ঈদকে ঘিরে চট্টগ্রামের বাজারে এখন চাহিদা বেড়েছে সেমাই, চিনি, বাদাম, কিশমিশ সহ দুধ জাতীয় পণ্যের, তাই বেড়েছে এসবের দামও। অন্যদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জে মশলা জাতীয় পণ্যের দাম স্থিতিশীল থাকলেও ক্রয় সীমার বাইরে চলে গেছে এলাচের দাম। আর দেশে উৎপাদন বেশি হওয়ায় দাম কমে লোকসান পেঁয়াজ ব্যবসায়ীদের, তবে লাগামহীন রসুনের দাম। জহিরুল ইসলামের ক্যামেরায় প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। ঈদকে ঘিরে চট্টগ্রামের বাজারে এখন চাহিদা বাড়ছে সেমাই, কিশমিশ, দুধ, বাদাম, নারকেল জাতীয় পণ্যের, যে কারণে বেড়েছে এসবের দামও। খাতুনগঞ্জের পাইকারি বাজারে 200 গ্রামের প্যাকেট সেমাই 40 থেকে 41 টাকায় বিক্রি হলেও খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। খোলা সেমাই কেজি প্রতি বিক্রি হচ্ছে 70 টাকায়। ঊর্ধ্বমুখী কিশমিশ ও বিভিন্ন ধরনের বাদামের দামও। কিশমিশ আপনার ভালো মানেরটা আপনার 850 টাকা, আরেকটা যেটা টক লম্বা কিশমিশ আছে ওইটা 780 থেকে 800 টাকার মধ্যে আছে। আপনার সেমাই তো দাম বাড়ে নাই, গত বছরের মতোই আছে এবছর। এছাড়া লাগাম ছাড়া নারকেলের দাম। খাতুনগঞ্জের পাইকারি বাজারে দেশীয় নারকেল বিক্রি হচ্ছে 100 টাকায়, আর ভারতীয় নারকেল মিলছে 50 থেকে 60 টাকায়। 50 টাকা 60 টাকা নারকেল বিক্রি হইতে 40 টাকা নারকেল বিক্রি হইতে। সেমাই আমাদের দেশে প্রচুর চাহিদা, তেমন বেশি বৃদ্ধি হিসাবে টাকা আমরা নিচ্ছি না। তবে ঈদের আগে বাজারে কিছুটা স্থিতিশীল রয়েছে মশলার দাম। ভিয়েতনাম, চায়না থেকে আসা দারুচিনি 440 টাকায় বিক্রি হচ্ছে। মাদাগাস্কার থেকে আসা লবঙ্গ বিক্রি হচ্ছে 1290 টাকায়। তবে সাধারণের ক্রয় সীমার বাইরে এলাচের দাম। 1 কেজি এলাচি যদি 42-45 টাকা হয়, এগুলো খুচরা বাজার এসে 4800 টাকা বা 5000, পকার বেঁধে 5000 টাকা পর্যন্ত আছে আপনার এলাচি। এদিকে পাইকারি বাজারে 10 থেকে 15 টাকা কমে দেশি মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকায়, আর হালি জাতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 37 টাকায়। উৎপাদন ভালো হওয়ায় দাম কমে লোকসান গুনছেন রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর থেকে আসা পেঁয়াজ ব্যাপারীরা। 1 কেজি পেঁয়াজ কিনছে 46-47টা, বেচেছে 17, 18, 20, 22 বেচতেছে। এক একটা ব্যাপারী আপনার 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 5 লাখ লস খায় বসে আছে মোটামুটি। তবে লাগামহীন চায়না রসুনের দাম 20 থেকে 25 টাকা বেড়ে এ সপ্তাহে বিক্রি হচ্ছে 200 টাকায়। আমার দেশি রসুন লিগে একবারে দাম কম, 50, 55, 60টা। সেটা খায় না, খায় খালি চায় না। এক সপ্তাহ আগে ছিল 170-75 টাকা, এরপরে বেড়ে গিয়ে 210 টাকা, 5 টাকা পর্যন্ত। ঈদের আগ পর্যন্ত বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখতে তদারকি বাড়ানোর দাবি ভোক্তা অধিকার সংগঠনগুলোর। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। সুবিধা বঞ্চিত শিশুরাই যখন মানুষের পাশে দাঁড়ায় তখন পুরো বিষয়টা পায় ভিন্ন মাত্রা। এরকম একটি আয়োজন চলছে 5 বছর ধরে রাজধানীর লালমাটিয়ায়।
যেখানে পরিচয় গোপন রেখে দানকারীদের অর্থে প্রতি রোজায় 5 শতাধিক মানুষের জন্য করা হয় ইফতারের আয়োজন। আর এতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে শিশুরাই। মানুষের পাশে দাঁড়ানোর অন্যরকম এই গল্প জানাচ্ছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন দুর্লভ চন্দ্র। নেই কোনো কর্পোরেট ব্যানার কিংবা চমকপ্রদ আয়োজন। ইফতারের ঠিক 10 মিনিট আগেই সুবিধাবঞ্চিত শিশুরাই ব্যস্ত আগত মেহমানদের খেদমতে। ইফতারের সময় ঘনিয়ে এলে এই শহরে যখন কোটি মানুষের দৌড়ঝাঁপ শুরু হয়, তখন লালমাটিয়ার বি ব্লকের কিছু সড়কে নিঃশব্দে চলতে থাকে ইফতারের আয়োজন। এখানে কেউ অনাহুত নয়, সবাই আমন্ত্রিত মেহমান। এই আয়োজনে প্রতিদিন ইফতার হয় 5 থেকে 600 মানুষের। এখানকার স্বেচ্ছাসেবক প্রায় সকলেই সুবিধাবঞ্চিত শিশু। গত 5 বছর ধরেই মহতি এই কাজ চালিয়ে যাচ্ছেন আসমা আক্তার লিজা। আসলে কি আমরা ফেরানোর কেউ, কিংবা আমরা কি খাওয়ানোর কেউ? আমি এটা বিশ্বাস করি না। আমি মন থেকে বিশ্বাস করি রিজিক আল্লাহ তাআলা দেয়। তাদের রিজিক চলে আসে। অনেক কষ্ট, বলতে গেলে অনেক গল্প। যা কিছু দেখা যায় তার পেছনে অনেক গল্প থাকে। সেখানে আমার অনেক বাকি দোকান আছে, ঋণের বোঝা আছে, ক্ষুদ্র ঋণ নেওয়া আছে আশা ব্যাংক থেকে। তারপর আমি না মেহমানখানাটা বন্ধ করিনি। কেন যদি জিজ্ঞেস করেন, আমি জানি না কেন। ইফতারে ঠিক 30 মিনিট আগেই মেহমানখানায় আসতে শুরু করেন অতিথিরা। নির্ধারিত সিরিয়ালে রিক্সা দাঁড় করিয়ে অপেক্ষা করেন ইফতারের জন্য। 5 থেকে 10 বছর বয়সী শিশুরা সকলের হাতে পৌঁছে দেয় ইফতার। বসে খাবারের পাশাপাশি থাকে পার্সেলের ব্যবস্থা। খাবার শর্ট পড়লে আমার মেহমানরা বলে যে মা আজকে আমাদের রিজিকে নাই, আপনি কষ্ট পায়েন না। তারপর আমি 1 বস্তা চিড়া এনে রেখেছি। ওই ইফতার যখন সব শেষ হয়ে যায়, চিড়াটা ধুয়ে একটু চিনি দিয়ে দিই, একটু শরবত, আর ওই চিড়া চিনি খেয়ে ওরা অনেক খুশি। লিজার তত্ত্বাবধানে বেড়ে ওঠা সুবিধা বঞ্চিত শিশুগুলো যখন নতুন পৃথিবী করতে ব্যস্ত, তখন এই আয়োজনকে বন্ধ করতে প্রতিনিয়ত আসে নানা রকম বাধা। সব বাধা দূর করেই এগিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ মেহমানখানা ও তার কর্মীরা। যদি কারো পরিবারে এরকম থাকে, বন্ধু বান্ধবের সার্কেলে এরকম খ্যাপাটে মানুষ থাকে, নিশ্চয়ই আছে অনেকেই, প্লিজ তাদেরকে না অবহেলা করে ট্রমাটাইজ করে দেবেন না। তাদেরকে একটু ভালোবেসেন। একটা মানুষ একটু ভিন্ন চিন্তার হতেই পারে, তাদেরকে একটু আগলে রাখবেন, তাহলে ওদের কাজটা অত কঠিন হয় না। এমন আয়োজন করার জন্য এখানে বিকাশ বা নগদে কোনো অনুদান গ্রহণ করা হয় না। প্রায় 90% মানুষই নাম প্রকাশ না করার শর্তে এখানে অনুদান দেয়। যাদের বিশ্বাস 1 প্লেট খিচুড়ি হয়তো পৃথিবী বদলে দিতে পারে না, কিন্তু 1 প্লেট খাবার কারো কাছে বেঁচে থাকার শক্তি। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী হাজারো যাত্রী। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে গত 7 দিনে 230টি ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে আটকে পড়া 405 বাংলাদেশিকে নিয়ে দ্বিতীয় দফায় ইউএস বাংলার বিশেষ ফ্লাইট সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকায় পৌঁছেছে। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে আগ্রাসনে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় আকাশসীমা বন্ধ করে দেয় কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশ। এতে দুবাই, দোহা ও আবুধাবির মতো বড় এভিয়েশন হাবগুলোতে আটকা পড়েন হাজার হাজার যাত্রী। আটকা পড়া যাত্রীদের দেশে ফেরাতে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট শুক্রবার ভোরে দুবাই থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সব সংখ্যা কাটিয়ে দেশে ফেরেন 405 জন বাংলাদেশি। নিরাপদে দেশে ফিরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। খুবই আনন্দ লাগতেছে, দেশের মাটিতে তো অনেক আনন্দ লাগতেছে। ভয়াবহ কঠিন দিন যাইতেছে, কিন্তু এখন
আসাতে অনেক ভালো লাগতেছে। অন্যদিকে বাংলাদেশ থেকে সৌদি আরব এবং ওমান ছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গন্তব্যে বিমান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তি ও কাজের অনিশ্চয়তায় পড়েছেন প্রবাসী কর্মজীবী ও যাত্রীরা। 2:25 ফ্লাইট দাম্মাম, তখন বলছেন দাম রিয়াদ হবে, তো রিয়াদে এখন চেঞ্জ করছে, এখন বলছে বিকাল 4টা না ভোরতে 4টা বাজে বেলা দিচ্ছে। আমার কোম্পানিকে জানাবো যে টিকিট ছুটি বাড়ানোর জন্য, টিকিট ক্যান্সেল করার জন্য কোম্পানি সবকিছু করবে, ক্যান্সেল করবে, এরকম কিছু। এয়ার আরবের অফিসে গেছি, ওনারা কবে শিডিউল বাড়াবে সেটাও জানেন না। তারপরে আসছি প্রবাস কল্যাণ সেবা কেন্দ্র, ওনারা বলছে তোমার ছুটির পেপার উঠেছে। ছুটির পেপার উঠেছি, ছুটির পেপার আমার আছে আর 2 দিন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা এবং বিশেষ ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের চলাচল চালু রাখতে হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। সাজিদ সরকার, 71, ঢাকা।